তুমি বসো লাড্ডু, তুমি বসো, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি, বেশি টাইম লাগবে না বাবু, তুমি বসো, চলো। বসো, তুমি বসো, দরজাটা বন্ধ করে দে। বাই বাই, বাই বাই। টাটা বলে দাও। মাইলো যাচ্ছি আমি, টাটা। মাইলো, ও মাইলো, মাইলো, আমি বিজি আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। প্রথম ক্লিপিংটা দেখে আশা করি বুঝতে পেরেছো এটা সব পেট প্যারেন্টদের জন্য বেশ মন খারাপের একটা মুহূর্ত। আমরা কলকাতা এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি, মাইলোকে রেখে এসেছি কিছুক্ষণের জন্য মাফিন মেবিলের সঙ্গে, ও খেলবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ভিয়েতনামের ফ্লাইটের উদ্দেশ্যে। দিনটা হচ্ছে 19 মে। এখন সময় ঘড়িতে প্রায় 9টা বাজে, বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 7:30। ভীষণ ট্রাফিক ছিল। আমাদের 12:30 নাগাদ ফ্লাইট, আর এখান থেকে এখন আমাদের জার্নিটা স্টার্ট হবে 10 দিনের জন্য। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। ফ্লাইট আমাদের 12:30টায়। খুব জ্যাম পেয়েছি রাস্তায়, এখন 9:30 বাজে। ফাইনালি আমাদের চেক ইন হয়ে গেছে। আরো কি বলছে, সিকিউরিটি বলছে এখন আমাদেরই ওটা তো বলছে সিকিউরিটি, ওটা তো ইন্ডিগো। না না, দেয়নি আর এসে। সিকিউরিটি চেক করে আমরা মোটামুটি ক্লান্ত হয়ে এবার বসে যেটা করতেই হবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি কিছু সেলফি তুলতে হবে এয়ারপোর্ট লুকের জন্য। আর তারপর এবার আমরা এগোচ্ছি আমাদের গেটের দিকে। কল স্টার্ট হয়ে গেছে, জোন ওয়াইজ এন্ট্রি করতে হবে, তো এগোচ্ছি। 12:30টায় আমরা ফ্লাইটটা আমাদের ছাড়বে, আর এখন প্রায় 12টা বাজে। বেশ ক্লান্ত, ঘুম ঘুম পাচ্ছে এবার, তবে যেহেতু খুব এক্সাইটেড তাই জন্য ঘুমটা ইগনোর করাই যায়। আর এরপরে আমাদের কিন্তু আবার আমরা ব্যাংকক এয়ারপোর্টে নামবো, ডন মুয়াং এয়ারপোর্ট। ওইখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে দানাংয়ের জন্য। এতক্ষণ নিয়ে এসে দাঁড় করিয়ে দাও। সে দাঁড় করাবেই। হ্যাঁ, লাইন, সব জায়গায় লাইন দিতে থাকে। তো ফাইনালি কলকাতাকে বাই বাই বলে আমরা এখন আমাদের ফ্লাইট বোর্ড করছি। কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এবার তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার ভ্লগ দেখে ভিয়েতনাম প্ল্যান করবে তাদের জন্য আশা করি এগুলো ইনফরমেটিভ হবে। তো আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে প্রথমেই যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে দানাং। দানাংয়ের জন্য কলকাতা থেকে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, ডিরেক্ট ফ্লাইট আছে হানয় আর হোচিমিনের জন্য। তাই যদি তোমরা দানাং প্রথম তোমাদের পয়েন্ট অফ অ্যারাইভাল রাখো, তোমাদেরকে এই এয়ার এশিয়ার ফ্লাইটটা আমি সাজেস্ট করব। এটা রাত্রিবেলা 12:30টায় ছাড়ে, আর এটা সকালবেলা ওই 4:30 নাগাদ, ভোর 4:30 নাগাদ ব্যাংককে ল্যান্ড করবে। ওখানে মোটামুটি আমাদের ওই 3-3.5 ঘন্টা মতো হল্ট আছে। তারপর আমাদের কানেক্টিং ফ্লাইট আছে আরও 2 ঘন্টা মতো দানাংয়ের জন্য। আমরা প্রথমেই দানাং রাখার রিজনটা হচ্ছে কারণ আমরা এই লং জার্নিটাকে, দানাং যদি তোমরা করতে চাও তাহলে এই লং জার্নিটাকে প্রথম দিকে করে নেওয়াই ভালো। আর প্লাস ফেয়ারেরও অনেকটা বেনিফিট আমরা পেয়েছিলাম। এন্ডে যে ফেয়ারটা পাচ্ছিলাম রিটার্নে যদি দানাং করতাম সেটা বেশি ছিল, তাই জন্য আমরা প্রথমেই কলকাতা টু দানাং করে নিয়েছি। কত ফেয়ার লেগেছে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পুরো ব্লগে বলবো, তাই ব্লগটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট এখন শুরু করে দিল এক্স্যাক্টলি অন টাইম, রাত্রি 12:30। আর এয়ার এশিয়া কিন্তু একদম নো ফ্রিল এয়ারলাইন্স। এখানে কিন্তু তোমার জলও পারচেস করে খেতে হয়, তাই জন্য সেইভাবে প্রিপেয়ার হয়ে আসলেই বেটার। আর নাহলে এখান থেকে ইন ফ্লাইট পারচেসেরও অপশন আছে, সেটা তোমরা করে নিতে পারো। কার্ড, ক্যাশ সব রকম অ্যাকসেপ্ট করে। তো
দুটো অপশানই তোমাদের কাছে অ্যাভেলেবল। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডনমুয়ং এয়ারপোর্ট। কথা বলতে বলতে ঠিক নয়, মাঝখানে অবশ্য অনেকটা ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম আমরা পৌঁছে গেছি ডনমুয়ং এয়ারপোর্ট। ডনমুয়ং এয়ারপোর্টে আমাদের 3 ঘন্টার এক্স্যাক্টলি হল্ট আছে। আমরা এখান থেকে আবার 7:30 নাগাদ একটা ফ্লাইট ধরে চলে যাব হচ্ছে সোজা দানাং। তো এখানে আমাদের এখন একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার ফ্লাইটের জন্য যাচ্ছি। এই যে ডান দিকের গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার্স, মানে যদি তোমরা উইদিন থাইল্যান্ডের মধ্যেই আরও কোনো ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান করো, যেমন ধরো ফুকেট, ক্রাবি, চিয়াংমাই, যে কোনো ডেস্টিনেশন যেটা ব্যাংকক থেকে মানে থাইল্যান্ড থেকে যেতে হবে, সেক্ষেত্রে তোমরা এই ট্রানজিটটা নেবে। আর আমরা এখন সোজা এগিয়ে এসেছি ইন্টারন্যাশনালের দিকে। ইন্টারন্যাশনাল ট্রান্সফার থেকে আমরা আমাদের নেক্সট ডিপার্চার, যেহেতু উইদিন থাইল্যান্ড নয়, সেখানের জন্য আমাদের কানেক্টিং ফ্লাইটটাকে বোর্ড করব। যদিও তার আগে, বোর্ডিংয়ের আগে অনেকগুলো ফর্ম্যালিটি, আবার পুরো সিকিউরিটি প্রসেসের মাঝখান দিয়ে যেতে হবে, যেটা আমার যে কোনো ফ্লাইটের সবথেকে বিরক্ত একটা ব্যাপার, কিন্তু করতেই হবে। আর মাঝখানে ইনি মহাশয় এইটুকু এরিয়াতে ঝাড়ু দিয়েই চলেছে। আমি সেটা আবার ডিসকাস করছিলাম, আমরা আবার বলাবলি করছি, ও এইটুকু জায়গার বাইরে ওইটুকুই প্রোগ্রামিং করা, ওর মাঝখানেই ঘুরে ঘুরে ঝাড় দিয়ে যাচ্ছে। আমরা এখন রেডি হচ্ছি, আর তারপরে এইখান থেকে সিকিউরিটি চেক ক্লিয়ার করে এখন সোজা ওপরে যাব। যেহেতু সারা রাত জেগে পেয়েছে হচ্ছে প্রচণ্ড খিদে, কিছু একটা খুঁজতে হবে আর তারপরে খেতে বসতে হবে। বৌনি হ্যালো বলো, আমার ব্লগে তুমি আসছো না? একটু এগোই। আচ্ছা বসি, একটু বসি। এশিয়ান কর্নার, হ্যাঁ হ্যাঁ। ব্যাংককে এখন বাজে হচ্ছে 5টা, আর ইন্ডিয়াতে কিন্তু এখন মাঝরাত 2:30। কাজেই বুঝতেই পারছো এটা কিন্তু একদমই খিদে পাওয়ার কথা নয়। কিন্তু আমরা যেহেতু এতটা রাত্রিবেলা মানে বিকেলবেলা বাড়ি থেকে 8:30 নাগাদ বেরিয়েছি, আর তারপর পুরো এই যে এত কিছু করে সিকিউরিটি চেক, ট্রানজিট সব মিলিয়ে সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। তাই কিছু একটা খেতে এখানে চলে এলাম, এশিয়ান কর্নার। এটা একদম ডনমুয়ং এয়ারপোর্টেই, আর খাবারগুলো বেশ ভালো। আমরা যদিও খুব হালকা স্ন্যাক্স জাতীয় অর্ডার করেছিলাম, আর এখান থেকে খেয়ে দে তারপর আমরা আমাদের গেটের দিকে এগোবো। তুই খেয়ে একটু বল কেমন রিভিউ দে। অনেক। এবার আমরা আমাদের ট্রানজিট ফ্লাইটের দিকে এগোচ্ছি। এখান থেকে আমাদের 7:50 ফ্লাইট, 23 নম্বর গেট থেকে হবে। এখন একটুখানি হাঁটতে হবে, খাওয়া দাওয়া সব মিটে গেছে, আর এরপর সোজা দানাংয়ের ফ্লাইটে উঠে আবার কথা হচ্ছে। কানেক্টিং ফ্লাইটটা বোর্ড করতে করতে চলো আরও বাকি কিছু ইনফরমেশন যেগুলো এখনও দেওয়া বাকি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই বলে রাখি, আমি আগের ক্লিপিংয়েও তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগেই যে এয়ার এশিয়া কিন্তু নো ফ্রিল। তো নো ফ্রিলের মানে যে শুধু মিল দেয় না সেটা কিন্তু নয়, ব্যাগেজও ইনক্লুডেড থাকে না। আমাদের সঙ্গে তোমরা এই যতক্ষণ ভিডিওটা দেখলে, এতক্ষণ অবধি যদি দেখে থাকো তাহলে বুঝতে পেরেছো আমরা কিন্তু শুধুমাত্র হ্যান্ড ব্যাগেজেই ট্রাভেল করছি। তো 7 কেজি করে পার পারসন হ্যান্ড ব্যাগেজ ইনক্লুডেড থাকে। তো তার মধ্যে ম্যান্ডেটরিলি লিকুইডস কিন্তু পার পারসন 100 ml এর বেশি নেওয়া যায় না। তো মাথায় রেখে যেই রকম তোমরা লিকুইড কসমেটিক্সের মধ্যে তোমার বডি লোশনগুলোও কিন্তু পড়ে, তো সেই রকম যাই লিকুইড তুমি নেবে, ইভেন মেডিসিনসও যদি লিকুইড কোনো মেডিসিনস নাও, সেগুলো সব কিছু 100 ml এর ভেতরেই হতে হবে। সেইটা মাথায় রেখে প্ল্যান করে ব্যাগটাকে প্যাক করলে তোমরা কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারো। আর আমরা দানাং এয়ারপোর্টে, এর আগে থাইল্যান্ডেও আমার একটা প্যাকিংয়ের ওপরে হ্যাক্সের ওপর ভ্লগ আছে, আমি ওটা ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো। এর
আগেও আমি গেছি এয়ার এশিয়াতে, আমরা এই 7 কেজির মধ্যেই অ্যাডজাস্ট করে ট্রাভেল করেছি। তো 7-14 কেজির মধ্যে হ্যান্ড ব্যাগেজ নিয়েই ট্রাভেল করেছি। আর এই ফ্লাইটটা একটু অ্যাডভান্সে বুক করবে, মিনিমাম 3-4 মাস আগে। তো মোটামুটি রাফলি কলকাতা টু দানাং আমাদের 14,000 মতো পার পারসন ওয়ান ওয়ে টিকিট পড়েছিল। দানাংয়ের আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এটা মাত্র 2 ঘন্টার ফ্লাইট, আর সময় একদম অন টাইমে ছিল প্রত্যেকবারই। এয়ার এশিয়া এমনি মেজরলি খুব একটা অন টাইমই থাকে। আমরা নামলাম, ল্যান্ড করলাম দানাং এয়ারপোর্টে, আর এখান থেকে এবার যাব হচ্ছে হোটেল। তবে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আছে, সেটা হচ্ছে এই ফ্লাইটে বা যে কোনো ফ্লাইটেই তোমরা আসো না কেন, এটা কিন্তু একদম ভিসা অন অ্যারাইভেলের ডেস্টিনেশন নয়। ভিসা তোমাদেরকে আগে থেকে করে তবেই এখানে আসতে হবে। তো ভিসার জন্য যদি তোমাদের কোনো কোয়েরি থাকে ভিসা রিলেটেড, আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো আলাদা করে কোনো একটা ভিডিও করব যদি তোমাদের জেনুইনলি কোয়েরি থাকে। আর যদি কোনো ইনফরমেশান লাগে সেটাও আমাকে কমেন্ট করতে পারো। ভিসাটা আমরা নিজেরাই করেছিলাম, আর ভিসার খরচা পড়ে হচ্ছে ওই রাফলি 2200 টাকা মতো পার পারসন। আর তারপর আমরা সোজা এখন এগোবো। এখানে খুব 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 স্মুথ ইমিগ্রেশন, কোনো রকম অসুবিধা হয়নি। পাসপোর্টে স্ট্যাম্প করে দিয়েছে অনেক ইজিলি, কোনো রকম ঝামেলা নেই। একদম ভিসা, একটা পেপার ভিসার বেসিসে। আর সেই পেপার ভিসাতে তোমরা জেনারেলি ওরা যদি 30 ডেজের টানা স্টে থাকে 30 ডেজ অবধি ভিসা পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম হয় না। আমাদের ট্রিপটা 10 দিনের ছিল, তো আমরাও ওরকম 10-12 দিনের মতো ভিসা পেয়েছিলাম। আর এখান থেকে এগিয়ে এখন আমরা যাব আমাদের দানাং হোটেল। তবে তার আগে যেটা আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে সিম কার্ড। তোমরা যদি গ্রুপে ট্রাভেল করো আর যদি সিম কার্ডের প্রভিশন মানে এক্ষুনি না নেওয়ার মতো থাকে, সেক্ষেত্রে তোমরা শহরের মধ্যেও নিতে পারো, একটু হয়তো কম পড়বে। তবে আমি সবসময় এয়ারপোর্ট থেকেই নেওয়া প্রেফার করি, একটু বেশি পড়ে কিন্তু অনেকটা কনভিনিয়েন্ট। এখান থেকে সিম এইবারে নিয়েছিলাম, আর $10 নিয়েছিলাম, 15 দিন ভ্যালিড ছিল, আনলিমিটেড ডেটা ছিল, কলিং ছিল না। এটা সিম, তোমার নিজের ফোনে এক্সিস্টিং সিম থাকার কোনো রকম ওটা বের করার রিজনই হবে না, সিম ওনারা করে দেবে। সেটা দিয়ে তোমরা যে কোনো রকম ডেটা ইউজ করতে পারবে। ডেটাই মেনলি এখন লাগে, আর হোটেলে তো এখন সব হোটেলেই ওয়াইফাই থাকে। তো আমি কিন্তু সবসময় প্রেফার করি এয়ারপোর্ট থেকেই নেওয়া, কারণ আমার বেরিয়েই হয়তো ক্যাব বুক করতে হয় বা বেরিয়ে এনার্জি কম থাকে, তো তাই জন্য আর দৌড়াদৌড়ি ছোটাছুটিটা করতে ভাল লাগে না। এই এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর। এই এয়ারপোর্টটাতে আমার মনে হয়েছে, আমি হানয়ের এয়ারপোর্টও পরে তুমি দেখতে পাবে, তবে এই এয়ারপোর্টটা আমার বেটার মনে হয়েছে। ভীষণ সুন্দরভাবে সাজানো, আর এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর। আমরা ট্রান্সফারটা বুক করেছিলাম আমাদের হোটেল থেকেই, আমাদের যে প্রপার্টিটা দানাংয়ে আমরা বুক করেছি তাদের থেকেই আমরা ট্রান্সফার নিয়েছিলাম। খুব একটা সময় লাগবে না, হার্ডলি ওই 20 মিনিট মতো আমাদের পৌঁছতে সময় লাগবে। আর গাড়ি চলে এসেছে এখানে, সব কিছু একদম অন টাইম, তোমার আসার আগেই সব কিছু পৌঁছে যাবে। সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলো এখন অবধি যে কটা কান্ট্রি ঘুরেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, আই মাস্ট সে ওদের কিন্তু ট্যুরিজম ওদের থেকে আমাদের শেখা উচিত। এই এয়ারপোর্ট এরিয়াটা দেখে বুঝতে পারছো কীরকম ওয়েল মেনটেন, কোনো রকম রাউটার বা দালালের চক্কর নেই, কেউ এসে তোমাকে ঘিরে ধরবে না, কেউ তোমাকে বিরক্তও করতে আসবে না। তো তুমি যদি গ্র্যাবও বুক করো এখানে এসে, ইজিলি গ্র্যাব বুক করেও তুমি তোমার হোটেল অবধি পৌঁছে যেতে পারো। খুব সিস্টেমেটিক, খুব অর্গানাইজড, পিপলরা সব সময় হেসে হেসে গ্রিট করে তোমাকে ওয়েলকাম করছে, আর খুব বেশি ট্যুরিস্ট ফ্রেন্ডলি। তো ট্যুরিস্টদের জন্য, যারা আমাদের মতো অন্য দেশ থেকে এখানে আসবে, তাদের জন্য আমি তো ডেফিনেটলি ভিয়েতনাম রেকমেন্ড করব। আর আমার এই ভ্লগে আজকে তো জাস্ট একটা পার্ট 1, এয়ারপোর্টের জাস্ট একটা গ্লিম্পস পেলে। প্রত্যেকটা শহর যা যা আমরা ঘুরেছি তাদের গ্লিম্পস, তাদের ডুজ ডোনস, খাবার, হোটেল, কোথায় থাকছি, শপিং, সমস্ত কিছু, সর্বোপরি মানুষগুলোর ব্যবহার, সবটাই আমার ভ্লগে আমি ক্যাপচার করেছি। তাদেরকে দেখলেই বুঝতে পারবে যে কতটা এরা ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আর ট্যুরিস্টদের কথা মাথায় রেখে প্রচুর রকমের জিনিস, মানে ট্যুরিজমকে অ্যাকচুয়ালি ফোকাস করে এরা বিজনেসটাকে করে, আর তার সেটা মানে প্রত্যেকটা অ্যাসপেক্টে সেটা রিফ্লেক্ট হয়। আর কস্টের কথা যদি বলি, এগুলো কি মানে এই কান্ট্রিটা কিন্তু ভীষণ ইকোনমিক্যাল। আমি গ্র্যাজুয়ালি আমার প্রত্যেকটা ভ্লগে
যেরকম যেরকম আমরা এগোবো, মানে যেরকম ডেস্টিনেশনে যাব, সব কিছু প্রাইসিং সমেত বলার চেষ্টা করব, যাতে তোমরাও একটা আইডিয়া পাও। আপাতত ফ্লাইটটা দিয়ে আজকে শুরু করলাম। মোটামুটি কলকাতা থেকে দানাং আসতে কীরকম তোমাদের খরচা পড়ে, আর এখান থেকে ট্রান্সফার তোমরা নট নেসেসারি যে হোটেলের সাথেই বুক করতে হবে। আমরা হোটেল থেকে বুক করেছিলাম, এই একটাই ট্রান্সফার, আর বাদবাকি সব কিন্তু আমরাও এই গ্র্যাব অ্যাপ দিয়েই করেছিলাম। যেহেতু প্রথম দিন, তাই জন্য আমি একটু স্কেপটিক্যাল, যাতে এই ফার্স্ট ট্রান্সফারটা গন্ডগোল না হয়। এরপর থেকে সব গ্র্যাব দিয়ে বুক হবে। উঠো উঠো, জলদি উঠো। তোরা সবাই থ্যাংক ইউ বলবি আমাকে গাড়ির জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। দ্য কার ইজ গুড। থ্যাংক ইউ। দীপক বেশ ডায়লগ দিল যে ও বুকিং করেছে, কিন্তু একদমই ভেবো না যে ও কিছুও করেছে। ও তো জানিও না যে আমাদের ডিভাইস আইটিনারিটা কি। প্রত্যেক দিন আগের দিন বলে দিচ্ছি যে পরের দিন আমরা কি কি করব। আমি আর দাদা মিলে প্ল্যান করে করে, মানে প্রচুর রিসার্চ করে এই ট্রিপটাকে বুক করেছি। আর এই ট্রিপটার প্রত্যেকটা পোর্শন একদম খুব কাছের, মানে যেই জায়গাগুলো সিলেক্ট করেছি সেগুলো মানে সমস্ত রকম রিসার্চ করে তারপর সিলেক্ট করেছি। গাড়ির কন্ডিশনটা দেখে তো মানে একদম জম্পেশ একটা গাড়ি দিয়েছে, খুব ভালো লেগেছে। আর এইবার শহরটারও একটা হালকা গ্লিমস তোমাদেরকে দেখাই। কত সুন্দর সাজানো গোছানো একটা বিচ টাউন। আর এই টাউনটাতে আমরা এখন নেক্সট 2 দিন থাকবো। আর নেক্সট 2 দিনের পুরোটাই তোমাদের সাথে এই আজকের দিনটাতে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিয়েতনামকে আমাদের ক্যামেরাতে, আমাদের লেন্সে কীরকম লাগছে, কি কি দেখতে চাও, যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি জানিও। আর যদি ভালো লাগে ডেফিনেটলি সেটাও জানিও। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নির্দ্বিধায় কোয়েশ্চেন কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। যদি দেখি যে কোনো টপিক খুব বেশি কোয়েশ্চেন আসছে, আমি আলাদা করে সেপারেটলি তার ওপর ডেফিনেটলি একটা ভ্লগ বানাবো। আর এই কান্ট্রিটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য এইখান থেকে আবার আমরা কন্টিনিউ করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটাকে আর বেশি লম্বা করছি না, তাই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা একদম অন টাইমে পাও। আমরা যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে বেল নোটিফিকেশন অন থাকলে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।